Class 9, welcome back to my video class. You know it very well. I have already published two videos on this lesson. Loses a tooth, and now I am going to discuss the grammatical part, that means the textual grammar of this lesson. Okay, stay attuned with me and listen to the video very carefully. Okay, দেখো আমরা আজকে শিখব সেন্টেন্স সেন্টেন্সের ফাংশনাল দিক থেকে আমরা কি করেছি, সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করেছি। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অফ দ্য সেন্টেন্স উই হ্যাভ divided sentence into 5 types. Okay, number 1, assertive sentence. Assertive sentence. Okay, number 2, interrogative sentence. Okay, number 3, imperative sentence. Next, optative sentence, and finally exclamatory sentence. ওকে, তাহলে এটা হচ্ছে সেন্টেন্সের ফাংশনের উপর নির্ভর করে আমরা কি করছি, সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করেছি। নাম্বার 1, assertive sentence. Number 2, interrogative sentence. Okay, number 3, imperative sentence. Number 4, optative sentence, and number 5, exclamatory sentence. Okay, এবারে দেখো আমরা শিখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি বলি, বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি বলি, বিবৃতিমূলক বাক্য। যেমন ধরো আমরা কি করি, শুধু কোনো একটা বিষয়কে জাস্ট অ্যাসার্ট করি, ঠিক আছে, তখন তাকে আমরা অ্যাসার্টিভ বললাম। ধরো আমি বললাম আই অ্যাম ইল, আমি হই অসুস্থ, তাহলে এটা কি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেমন? তাহলে আই অ্যাম ইল এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ধরো আমি বললাম টম ইজ ডাইং, টম ইজ ডাইং। ওকে, টম মারা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। আমি বললাম ইউ সি এ বার্ড, তুমি একটি পাখি দেখো, ইউ সি এ বার্ড, ঠিক আছে। আবার ধরো আমি বললাম হি স এ স্নেক, সে একটি সাপ দেখেছিল, হি স এ স্নেক। কেমন? তাহলে এই বাক্যগুলোকে আমরা কি বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখো, দেখবে সবসময় সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট থাকবে। এই তিনটে জিনিস দিয়ে আমরা কি করি, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, ঠিক আছে। প্রথমে সাবজেক্ট, অর্থাৎ এখানে যেমন ধরো সাবজেক্টটা কি, আই, এবারে ফাইনাইট ভার্বটা কি আছে, আই অ্যাম আছে, তারপরে অবজেক্টটা কি আছে, এখানে ইল আছে, তাহলে আই অ্যাম ইল। ওকে, আবার দেখো এখানে টম ইজ ডাইং, তাহলে টম হলো সাবজেক্ট, টমের পরে কি ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে ডাইং ইজ, আর এখানে অবজেক্ট ডাইং, টম ইজ ডাইং, টম মারা যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ, আর ডাইংটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। কেমন? তাহলে এই বাক্যগুলোকে আমরা কি বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা মিনিং হচ্ছে ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স। ওকে, এবার আমরা দেখব এই সেন্টেন্সটা, ধরো এটা আমি সেট ওয়ানে আমি তোমাদের এটা দেখালাম। এবার দেখো আমি এবারে সেট 2 তে দেখাবো যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে।
ইন্টারোগেটিভ করলে কি হবে দেখো, এখানে আমরা কি করব, অ্যামটাকে আগে নিয়ে আসবো। তাহলে অ্যাম আই ইল, অ্যাম আই ইল, তাহলে কোশ্চেন হয়ে গেল আমি কি অসুস্থ। তার মানে এখানে কি হলো, প্রথমে আমরা ভার্ব, ভার্বের পরে আমি সাবজেক্ট, তারপরে আমি অবজেক্ট, অর্থাৎ এই ফর্মুলাটা এখানে কি করলাম, ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ বা কোশ্চেন তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে, তাহলে এখানে কোশ্চেন তৈরি করছি, তাহলে কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে তোমাকে আগে কি করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে সাবজেক্টের আগে। তাহলে অ্যাম আই ইল, আমি কি অসুস্থ, আমি কি অসুস্থ, তাহলে অ্যাম আই ইল। দেখো নেক্সট, দেখো টম ইজ ডাইং, তাহলে আমি কি করব, অক্সিলারি ভার্ব, এখানে ইজটাকে আগে বের করে দেব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে ইজ টম ডাইং, ইজ টম ডাইং, কোশ্চেন হয়ে গেল, টম কি মারা যাচ্ছে। আবার দেখো ইউ সি এ বার্ড, তোমরা সবাই জানো ইউ সি এ বার্ড, এই জায়গাটায় কি আছে, সি এর মধ্যে ডু ভার্ব আছে, তাহলে কি হবে এখানে ইউ ডু সি এ বার্ড, তাহলে কোশ্চেন করলে কি হবে, ডু ইউ সি এ বার্ড। অর্থাৎ এখানে দেখো সি, এই সি এর মধ্যে ডু ভার্ব লুকিয়ে আছে, তোমরা সবাই জানো সি এর মধ্যে ডু ভার্ব লুকিয়ে আছে। তাহলে আমি এক্ষেত্রে কি করব, ডু দিয়ে কোশ্চেন করব, তাহলে কি লিখবো, ডু ইউ সি এ বার্ড, তুমি কি একটি পাখি দেখো, ডু ইউ সি এ বার্ড। আবার দেখো হি স এ স্নেক আছে, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স থাকলে কি হবে, ডিড হবে অক্সিলারি ভার্ব, আর ডিড লিখলেই মূল ভার্বটা তখন প্রেজেন্ট টেন্স হবে। তাহলে হি স এ স্নেক কি করব, হি ডিড সি এ স্নেক, তাহলে এটাকে ভাঙলে কি হবে, হি ডিড সি এ স্নেক। ওকে, তাহলে এটাকে যদি আমরা কোশ্চেন করি, তাহলে ডিডটা আগে চলে যাচ্ছে, তাহলে ডিডি সি এ স্নেক, মানে সে কি একটি সাপ দেখেছিল, ডিডি সি এ স্নেক, সে কি একটি সাপ দেখেছিল, তাহলে এটা হলো কোশ্চেন হয়ে গেল। কেমন, তাহলে এইভাবে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি করতে পারি, এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। এটাকে কি বলে, দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কি বললাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ওকে, তাহলে assertive sentences are transferred into interrogative sentences by placing the auxiliary verb before the subject and the main verb immediately after the subject. তাহলে দেখো এখানে auxiliary verbটা কি হয়েছে, যেমন এখানে auxiliary verbটা কি sits before the subject and main verb this is dying sits after, immediately after the subject. Okay, here also you notice, here auxiliary verb do takes its position just before the subject and the finite verb see takes its position just after the subject. Clear? And here also it is the same, because did is the auxiliary verb, did takes its position just after the subject, just before the subject, and the finite verb see takes its position just after the subject. Here subject is he, so C takes his position just after the subject. Therefore the sentence is did he see a snake? সে কি একটি সাপ দেখেছিল। এইভাবে আমরা কি করব, অ্যাসার্টিভ থেকে আমরা কি করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি। কেমন, তাহলে কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট do not have an auxiliary verb are transferred into interrogative sentence by providing an auxiliary according to the sense of the sentence. সেই জন্য দেখো এখানে, হ্যাঁ কি বললাম, কথাটা বললাম, যদি কি হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবার সময় তোমাকে কি করতে হবে, একটা অক্সিলিয়ারি ভার্ব প্রোভাইড করতে হবে। সেই জন্য দেখো এখানে কি আছে, ইউ সি এ ভার্ব, তাহলে এখানে সি কি হচ্ছে, একটাই ভার্ব আছে সি, দ্যাট ইজ দ্য ফাইনাইট ভার্ব, কিন্তু এই সি এর মধ্যে একটা অক্সিলিয়ারি ভার্ব ঢুকে আছে, সেটা হচ্ছে ডু ভার্ব। ওকে, সেটা কি ভার্ব, ডু ভার্ব। তাহলে কথাটাকে এরকম ভাবে লিখতে পারি, তাহলে ইউ সি এ বার্ড, এটাকে অর দিয়ে লিখতে পারি ইউ ডু সি এ বার্ড, ইউ ডু সি এ বার্ড। তখন এবার আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি, তখন কি করব, ডুটাকে সাবজেক্টের আগে দিয়ে দেবো। দেখো আমি সাবজেক্ট হচ্ছে ইউ এর আগে আমি ডুটা দিয়েছি, তাহলে কি হবে, ডু ইউ সি এ বার্ড। ঠিক একই রকম ভাবে এখানে দেখো হি স এ বার্ড, তাহলে এখানে স একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্বটা এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হচ্ছে, এটাকে ভাঙতে হচ্ছে, এটাকে অ্যানালাইজ করতে হচ্ছে,
এটাকে ভেঙে কি করতে হচ্ছে, তার মধ্যে ডিড ভার্বটাকে আনতে হচ্ছে। তাহলে যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে প্রেজেন্ট না থাকে তাহলে সেন্টেন্সটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে এবং অক্সিলারি ভার্ব তোমাকে নিয়ে আসতে হবে, তারপরেই সেন্টেন্সটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে হি স এ স্নেক, এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য ডু এর পাস্ট টেন্স কি ডিড, অক্সিলারি ভার্ব ডিডটা নিলাম, ডিড প্লাস এবার তখন মেন ভার্বটাকে কি করতে হবে, প্রেজেন্ট টেন্স করতে হবে, তাহলে ডিড প্লাস সি করলাম। এবার আমি ডিডটা কি করব, সাবজেক্টের আগে বসাবো, তাহলে ডিড হি, এখানে সাবজেক্ট কি হি, তাহলে হি এর আগে আমি ডিড বসালাম, তাহলে ডিড হি, আর ফাইনাইট ভার্বটা এখানে সি থাকবে, তাহলে সি হলো, তাহলে ডিডি সি এস নে, সে কি একটি সাপ দেখেছিল। এটাই হচ্ছে এই ফর্মুলাটা তোমাদের কি করতে হবে, জানতে হবে। ওকে, নাও এবারে আমি শেখাবো, ঠিক আছে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কি করে অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কি করে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আসা যায় সেটা এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কি করব, এটা ভাইস ভার্সা, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমি কি করতে পারি, এক্সক্লেমেটরি, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমি কি করে আসব, অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে যাব, ঠিক আছে, তাহলে সেটা আমরা এখন জানবো। ধরো আমি এবার লিখলাম, ধরো এখানে সেট ওয়ানে আমি লিখলাম, দুটো উদাহরণ লিখলাম, টম হোয়াট এ শক ইউ গেভ মি, লিখলাম টম কমা হোয়াট এ শক, SHOCK, তাহলে হোয়াট এ শক ইউ গেভ মি, ওকে, তাহলে এখানে এক্সক্লেমেটরি সাইন দিলাম, টম হোয়াট এ শক ইউ গেভ মি। ওকে, আবার দেখো আমি এটা 1 2 তে আমি লিখলাম, টম সেড প্লিজ আন্টি, টম সেড কমা দিলাম, দিয়ে লিখলাম প্লিজ আন্টি, প্লিজ আন্টি, AUNTIE, প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, ডোন্ট পুল ইট আউট, ওকে, ডোন্ট পুল ইট আউট। তাহলে দেখো এবারে কি হচ্ছে, এই যে সেন্টেন্সটা দেখলাম, আবার দেখো আমি সেট টু তে লিখলাম যে টম ইউ গেভ মি এ গ্রেট শট, এবার লিখলাম টম ইউ গেভ মি এ গ্রেট শক, SHOCK, ওকে, এন্ড ফার্স্ট ওয়ান, এবারে নেক্সট ওয়ানে আমি লিখলাম যে টম রিকোয়েস্টেড হিজ আন্টি নট টু পুল ইট আউট, টম requested his auntie not to pull it out, ওকে। তাহলে এবার দেখো কি হচ্ছে বিষয়টা, তাহলে এক্ষেত্রে দেখো টম বলছে হোয়াট এ শক ইউ গেভ মি, ঠিক আছে, কি আঘাতটা না তুমি আমাকে দিলে, এখানে দেখো হোয়াট এ শক ইউ গেভ মি, তাহলে এই যে হোয়াট এ শক ইউ গেভ মি এই কথাটা কিসে আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, অর্থাৎ এটাকে আমরা বলবো বিস্ময় সূচক বাক্য, হোয়াট এ শক ইউ গেভ মি। এবার এই সেন্টেন্সটাকে দেখো আমি এখানে কি করেছি, এই সেন্টেন্সটাকে আমি এখানে ট্রান্সফার করেছি অ্যাসার্টিভে, সেটা কি টম ইউ গেভ মি এ গ্রেট শক, মানে কি শক, কি আঘাতটা না তুমি আমাকে দিয়েছো, তাহলে কি হবে, টম ইউ গেভ মি এ গ্রেট শক, ঠিক আছে, হোয়াট এ শক, এই হোয়াট এ শক কথাটাকে আমরা কি বলছি, হোয়াট এ শক কথাটাকে আমরা বলছি দেখো এই গ্রেট শক,
ঠিক আছে, তাহলে ইউ গেভ মি এ গ্রেট শক, তুমি আমাকে বড় আঘাত দিয়েছো। তারপর তাকে বলছে টম সেড প্লিজ, এটা প্লিজ আছে, প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, তাহলে টম রিকোয়েস্টেড হিজ আন্টি নট টু পুল ইট আউট, এটা কিসে আছে, এটা ইম্পারেটিভ মোডে আছে। ঠিক আছে, টম সেড, টম বলেছিল প্লিজ দয়া করে আন্টি এটাকে টেনো না, ডোন্ট পুল ইট আউট টেনে বের করো না, ঠিক আছে, বা টেনে তুলো না, অর্থাৎ দাঁতটাকে টেনে তুলতে বারণ করছে। তাহলে টম রিকোয়েস্ট হিজ আন্টি নট টু পুল ইট আউট, তাহলে এই ইম্পারেটিভ মোডটাকে, এখানে ইম্পারেটিভ মোডটাকে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এই ইম্পারেটিভ মোডটাকে আমি কি করলাম, এখানে ইম্পারেটিভ মোড থেকে আমরা অ্যাসার্টিভ মোডে কনভার্ট করলাম। ঠিক আছে, এইভাবে কি করতে পারি আমরা, আমরা exclamative sentence are transformed into assertive sentence by decreasing the emotional content of the sentence and removing the exclamatory mark to give the sentence the form of a statement. অর্থাৎ এক্সক্লেমেটরি যে পোর্শনটা, সেই এক্সক্লেমেটরি কন্টেন্টটাকে আমরা তুলে দিয়ে সেটাকে কি করতে পারি, আমরা অ্যাসার্টিভ করতে পারি। ঠিক আছে, তারপরে ধরো আমি বললাম নেক্সট, দেখো আমি দেখাচ্ছি আরো দুটো, এটা মুছে দিচ্ছি। ধরো আমি লিখলাম হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, সেট 1, এবার সেট 3, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, দ্যাট হি ওয়াজ সিক, ওকে, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, এটা একটা। আর কি লিখলাম, ধরো আরেকটা লিখলাম নাম্বার 2, টম ইউ উইল নট ডাই, তাহলে টম ইউ উইল নট ডাই, মানে টম তুমি মরবে না, ইউ উইল নট ডাই। ওকে, তাহলে এবার দেখো আমি যদি এবারে সেট 4, সেট 4 এ যদি আমরা লিখি তাহলে কি লিখবো, টম উইশ দ্যাট হি ওয়াজ সিক, তাহলে টম উইশড দ্যাট হি ওয়াজ নট ওয়েল, তাহলে কি লিখবো, টম উইশড that Tom wished that he was not well, he was not well, কেমন। আর নাম্বার 2 এ লিখলাম টম ইউ উইল রিমেন অ্যালাইভ, তাহলে টম ইউ উইল রিমেন অ্যালাইভ, টম ইউ উইল রিমেন অ্যালাইভ, টম তুমি কি থাকবে, টম ইউ উইল রিমেন অ্যালাইভ, তাহলে টম ইউ উইল নট ডাই, এই যে টম তুমি মরবে না, দ্যাট মিন্স টম ইউ উইল রিমেন অ্যালাইভ, আমরা এরকম লিখতে পারি। ওকে, তাহলে দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ এ নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা কি করছি দেখো, এইটাকে আমরা অ্যাসার্টিভ মোডকে 3 ভাগে ভাগ করি। তাহলে এখানে আমরা কি শিখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করি। তাহলে কি কি 2 ভাগ, একটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, যেটাকে আমরা হ্যাঁবাচক বাক্য বলি, অ্যাফার্মেটিভ, বা পজিটিভ সেন্টেন্স বলি, ওকে। আর নাম্বার 2 হচ্ছে তোমার নেগেটিভ, NEGATIV, নেগেটিভ সেন্টেন্স, SENTENC, নেগেটিভ সেন্টেন্স বলি। তাহলে এক্ষেত্রে দেখো যে টম ইউ উইল নট ডাই, টম তুমি মারা যাবে না, তারপরে টম তুমি বেঁচে থাকবে, সেই জন্য কি লিখলাম টম, ঠিক আছে, টম ইউ উইল রিমেন অ্যালাইভ, টম তুমি বেঁচেই থাকবে, ইউ উইল রিমেন, এখানে রিমেন অ্যালাইভ লিখলাম। আর প্রথমটা দেখো হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, তাহলে সে খুব মনে করেছিল সে অসুস্থ ছিল, তাহলে টম উইশড দ্যাট হি ওয়াজ নট ওয়েল, তাহলে টম মানে মনে করেছিল সে ভালো নেই, হি ওয়াজ নট ওয়েল। তাহলে এইভাবে কি করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভেও কি করতে পারি, কনভার্ট করতে পারি সেন্টেন্সকে। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কেমন, এগুলোকে আমরা কি বলি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এবারে আমি কি করব দেখো, আমরা এক্সারসাইজ 4 এবং 5 সলভ করব। তাহলে এক্সারসাইজ 4 এ কি আছে,
আমরা let me erase the board first. দেখো এখানে কি রয়েছে এক্সারসাইজ 4 এ এক্সারসাইজ 4 এক্সারসাইজ 4 এ আছে প্রথম প্রশ্নটা রফিক ওয়াজ রানিং ফাস্ট। তাহলে এটাকে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করি তাহলে কি হবে রফিক ওয়াজ রানিং ফাস্ট, তার মানে কি আমি এটাকে ইন্ট্রোগেটিভ করলে কি হবে ওয়াজ রফিক রানিং ফাস্ট। তাহলে কোশ্চেনে কি আছে দেখো রফিক ওয়াজ রানিং ফাস্ট, ঠিক আছে, আর এ রফিক RAFI QUE রফিক ওয়াজ রানিং ফাস্ট, রফিক ওয়াজ রানিং ফাস্ট। ওকে, তাহলে এইটাকে কোশ্চেন করলে কি হবে, এখানে কোশ্চেন করলে আমরা কি করব, এখানে অক্সিলারি ভার্বটা আগে দেব, এখানে অক্সিলারি ভার্ব যেহেতু প্রেজেন্ট আছে তাহলে ওয়াজ রফিক রানিং ফাস্ট RUNNING ওয়াজ রফিক রানিং ফাস্ট, তাহলে কোশ্চেন হয়ে গেল কেমন। তারপরে দেখো নাম্বার 2 the boy would have forget the exciting incident, the boy would forget the exciting incident INCIDENT, the boy would forget the exciting incident। তাহলে এটাকে আমরা যদি কি করি এক্সক্লেমেটরিতে করি তো চেঞ্জ ইনটু অ্যান অ্যাফার্মেটিভ বলেছে, তাহলে অ্যাফার্মেটিভ করলে কি হবে, অ্যাফার্মেটিভ করলে অ্যানসারটা লিখব কি the boy would always remember the exciting incident, the boy would always remember the exciting incident, এরকম লিখবো। নাম্বার 3 তে চলে এসো। নাম্বার 3 কি বলেছে, we had a wonderful time last evening, we had a wonderful time last evening EVENING। ওকে, তাহলে উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, গত সন্ধ্যায় আমাদের চমৎকার সময় ছিল। তাহলে এটাকে কি করতে বলেছে, এটাকে এক্সক্লেমেটরি করতে বলেছে। তাহলে এটাকে বিশ্বসূচক করলে কি হবে, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। তাহলে হোয়াট দিয়ে শুরু করতে হবে, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই had last evening। ওকে, তাহলে এখানে এক্সক্লেমেটরি সাইন দিলে ওকে। নাম্বার 4 কোশ্চেন কি বলেছে দেখো, হি লাভস টু প্লে ফুটবল, তাহলে হি লাভস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে ভালোবাসে। হি লাভস টু প্লে ফুটবল, এটাকে কি করতে ইন্ট্রোগেটিভ করতে বলেছে। তাহলে দেখো হি লাভস, তাহলে এই লাভস এর মধ্যে কি আছে, এটাকে আমরা কি ডাজ দিয়ে ভেঙে নেব। তাহলে কি হবে দেখো হি ডাজ লাভ, তাহলে ডাজ লিখলে তখন কি হবে লাভ হবে, অর্থাৎ এই এসটা তখন এই ডু এর সঙ্গে এসে যুক্ত হলো। তাহলে হি ডাজ লাভ টু প্লে ফুটবল। তাহলে এবার আমি যদি এটাকে কোশ্চেন করি তাহলে কি হবে, ডাজটাকে কি করব সাবজেক্টের আগে দেব। তাহলে ডাজ হি লাভ, তাহলে এখানে দেখব ডাজ হি লাভ টু প্লে ফুটবল।
সে কি ফুটবল খেলতে ভালোবাসে? ডাজ হি লাভ টু প্লে ফুটবল? কেমন? নেক্সট কি বলেছে দেখো, নাম্বার 5 বলেছে রিনা ট্রাইড অল হার প্ল্যানস। রিনা ট্রাইড অল হার প্ল্যানস। তাহলে এটাকে কি করতে বলেছে? নেগেটিভ করতে বলেছে। তাহলে কি লিখবো? নেগেটিভ করলে কি হবে? রিনা লেফট নো প্ল্যানস আনটাইড। তাহলে রিনা লেফট, এটা পাস্ট টেন্সে আছে, আমি এখানেও ভার্বটা পাস্ট টেন্স নিলাম। রিনা লেফট নো প্ল্যান ওকে, বা নো প্ল্যানস আনটাইড, TIED। ওকে, নেক্সট দেখো নাম্বার 6 কি বলেছে? নাম্বার 6 বলেছে শাট দ্য ডোর রবিন। SHUT, শাট দ্য ডোর, কমা দিয়ে রবিন আছে, শাট দ্য ডোর রবিন। তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? রবিন টোল্ড টু শাট দ্য ডোর। তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে হবে রবিন টোল্ড টু শাট দ্য ডোর। রবিন কি করতে বলেছিল? দরজাটা বন্ধ করতে বলেছিল। রবিন বলেছিল কি? টু শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করতে বলেছিল। কেমন? এইভাবে আমরা কি করব? আমরা এই প্রবলেমটাকে সলভ করব। ঠিক আছে, এবারে দেখো নেক্সট আছে এক্সারসাইজ 5। ওকে, এক্সারসাইজ 5 এ কি আছে এবার দেখো। এখানে এক্সারসাইজ 5 এ আছে replace the underlined words with suitable phrasal verb from the list given below. Change the form of the verb where necessary. There is one extra phrasal verb in the list. দেখো প্রথমে আছে the enemy surrendered without a fight। কি আছে? the enemy surrendered, SURRENDERED, the enemy surrendered, okay, without a fight। তাহলে উইদাউট এ ফাইট, লড়াই ছাড়াই শত্রুরা আত্মসমর্পণ করেছিল। তাহলে এই যে সারেন্ডার কথাটা আছে, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্স থাকলে তোমাকে কি করতে হবে? লিস্ট থেকে দেখো শব্দ আছে তোমার গিভিং, তাহলে গিভিং থেকে কি হবে? গেভিং করতে হবে। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে এখানে তোমাকে গিভিংটাকে কি করতে হবে? গেভিং করে দিতে হবে। এই গেভিং করা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে এনিমিরা কি করতে? আত্মসমর্পণ করেছিল যুদ্ধ ছাড়াই। নাম্বার কি বলেছে? দ্য চাইল্ড রিকভার্ড ইন এ মান্থ। দ্য চাইল্ড রিকভার্ড ইন এ মান্থ, এক মাসের মধ্যে বাচ্চাটা সেরে উঠেছিল। তাহলে রিকভার্ড বলেছে, সেরে ওঠা, আরোগ্য লাভ করা। তাহলে এখানে দেখো কাম রাউন্ড, তার থেকে এটাও পাস্ট টেন্স আছে, কি লিখবো? কেম রাউন্ড। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য চাইল্ড কেম রাউন্ড ইন এ মান্থ। এখানে কেম রাউন্ড মানে আরোগ্য লাভ করা বা সেরে ওঠা। নেক্সট সেন্টেন্স কি বলেছে? দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস। দেখো দ্য পুলিশ investigated the case। ইনভেস্টিগেট করা মানে তদন্ত করা। পুলিশ ইনভেস্টিগেট করেছিল কি কেসটা? তো ইনভেস্টিগেটেড মানে হচ্ছে লুক ইনটু। তাহলে এটা ওকে পাস্ট টেন্সে তোমাকে কি লিখতে হবে? লুকড ইনটু। এই লুকড ইনটু মানে তদন্ত করা। পুলিশ কেসটা তদন্ত করেছিল। নেক্সট নাম্বার 4 কি আছে দেখো। পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড। তাহলে পূজা কুড, 4 নম্বর লিখে এখানে, পূজা কুড আন্ডারস্ট্যান্ড
আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড। তাহলে পূজা কুড আন্ডারস্ট্যান্ড, এই যে আন্ডারস্ট্যান্ড আছে তাহলে কি লিখবো এখানে, পূজা কুড আন্ডারস্ট্যান্ড। তাহলে পূজা কুড মেক আউট, এটা যেহেতু অক্সিলিয়ারি ভাবে এখানে কুড আছে তাই এখানে ফাইনাইট ভার্বটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে সেটা সেই জন্য এখানে আমরা কি লিখবো, মেক আউট লিখবো, পূজা কুড মেক আউট। তাহলে মেক আউট কথাটার মানেটা হচ্ছে বুঝতে পারা, বুঝতে পারা, ঠিক আছে। তাহলে পূজা বুঝতে পারতো হোয়াট হার সিস্টার সেড, সে তার বোন কি বলতো, তার মানে পূজা তার বোনের কথা বুঝতে পারতো। নেক্সট দেখো বলেছে দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার, নাম্বার 5, দ্য ওল্ড ম্যান could not remember his childhood experiences, his childhood experiences, he could not remember। তাহলে যে রিমেম্বার মানে স্মরণ করা, তাহলে রিমেম্বার থেকে কি হবে, কল আপ, এখানেও তো অক্সিলিয়ারি ভার্ব কুড আছে সেই জন্য এখানে প্রেজেন্ট টেন্স হবে, কল আপ করতে হবে। ওকে, তাহলে কল আপ করা মানে কি, স্মরণ করা বা মনে করা, ঠিক আছে। তাহলে স্মরণ করা বা মনে করা। দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, তার থেকে হবে দ্য ওল্ড ম্যান কুড নট কল আপ হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। কেমন? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ফ্রেজাল ভার্ব দিয়ে কি করতে পারি, ভার্বকে রিপ্লেস করতে পারি। তাহলে উই ক্যান রিপ্লেস দ্য ফাইনাইট ভার্ব used in a sentences by another phrasal verb which is synonymous with the verb or meaning of the verb. Got my point? এই হচ্ছে তোমাদের টেক্সচুয়াল গ্রামার ফ্রম দিস এক্সারসাইজ টম লুজেস এর 2। ওকে, তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে তাহলে দেখবে গ্রামাটিক্যাল পার্টগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা আরেকটা পার্টে আমরা রাইটিং পোর্শন নিয়ে ডিসকাস করব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।